আজকে এই মহান সংসদে বাজেটের উপর কথা বলতে পারার জন্য মহান রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া গুজার করছি। ধন্যবাদ জানাই সরকারি দলকে, ধন্যবাদ জানাই ছায়া সরকারকে, ধন্যবাদ জানাই এই বাজেট প্রণয়ন করতে গিয়ে যে সমস্ত কর্মকর্তা কর্মচারীবৃন্দ, মাননীয় মন্ত্রী পরিষদবৃন্দ যারা কঠোর পরিশ্রম করে এই জাতীয় সংসদে ২৬-২৭ অর্থবছরের বাজেট উপস্থাপন করেছেন, তাদেরকে আমার অন্তর থেকে এবং শরীয়তপুর জেলা পক্ষ থেকে অভিনন্দন জানাই। সাথে সাথে আমি যেদিন বাজেট উপস্থাপন করা হলো, সংসদ থেকে বের হয়ে আমি গাড়িতে ওঠার পর আমার ড্রাইভার আমাকে বলছেন, স্যার এরকম যদি বাজেট হয় ভবিষ্যতে এদেশের মানুষ আপনাদেরকে বারবার ভোট দিবে। আমি চিন্তা করেছি আমার ড্রাইভার আমার কথাই তো বলবে। এখান থেকে দেশে গেলাম, আমি একটা মিটিংয়ে ঢুকে ড্রাইভারকে ছেড়ে দিলাম। ড্রাইভার দোকানদারদের কাছ থেকে শুনতে শুরু করলো তারেক রহমানের যোগ্য নেতৃত্বে এবং শক্তিশালী মন্ত্রী পরিষদ যেই বাজেট ঘোষণা করেছেন, সেই বাজেট সাধারণ মানুষের কাছে পৌঁছেছে একটি পজিটিভ ওয়েতে। তারা জানছেন যে এদেশের মানুষ যেই কারণে জাতীয়তাবাদী দলকে তারেক রহমানকে ভোট দিয়েছেন, সেই কারণের রেজাল্ট পেতে শুরু করেছে। মাননীয় স্পিকার, এই বাজেটটা সারা বাংলাদেশের ৮০% মানুষ গ্রামে থাকে, তারা আমাদের বাজেটের দিকে তাকিয়ে থাকে তাদের জন্য সরকার কি করেছে। এই বাজেট সর্বস্তরের মানুষের জন্য বাজেট ঘোষিত হয়েছে। মাননীয় স্পিকার, আমরা বিশ্বাস করি আমাদের বিপক্ষে যারা আছেন তারা কথা বলবেন, তাদের কথা সহ্য করার মানসিকতা আমাদের আছে। তারা বারবার যখন বলবে সত্য হতে পারে, অসত্য হতে পারে, কিন্তু তাদের কথাগুলি আমাদের এই বাজেটের কথা ধৈর্য সহকারে শুনতে হবে। কারণ আমরা যতটুকু জানি 1971 সালের স্বাধীনতা যুদ্ধের পরে এই বাংলাদেশে যতবার বাজেট ঘোষণা হয়েছে তার 3 দিন 4 দিন আগে ব্যানার রেডি করা থাকতো, এই বাজেট গরিব মারার বাজেট। আমাদের এই বিরোধী দল কিন্তু এই ঘটনা ঘটান নেই, প্রশংসা করছেন, টেবিল চাপড়ি আমাদের সমর্থনও দিচ্ছেন। অতএব আমরা মনে করি একজন যৌক্তিক বিরোধী দল আমাদের কাছে আছেন এবং ওনাদের যে কথাগুলি আছে, আমরা সরকারি দল, আমরা একটা সুন্দর সংসদ অধিবেশন চলছেন, আমরা এই দেশটার একটা বাজেট ঘোষণা দিব, সেখানে বলার সাথে সাথে পাশ হয়ে যাব, সেটা আমাদের আশা করা ঠিক হবে না। আমাদের সমালোচনা হবে, সমালোচনা সহ্য করে নিতে হবে। আমাদের বাজেটের পরে যখন সারা বাংলাদেশের মানুষ যা ঘোষণা হয়েছে তার মধ্যে দিয়ে যখন সুফল পাইতে শুরু করবে, তখন বুঝবে যে যৌক্তিক সমালোচনা আমরা সতর্ক হয়েছি আর আমাদের সুষ্ঠু পরিকল্পনা দেশকে আগিয়ে নিয়েছে। মাননীয় স্পিকার, আমি আরেকটু কারণে আনন্দিত হয়েছি। বিশাল বড় বাজেট দেখে গত স্বাধীনতার পরে আমাদের অঞ্চলের মানুষ গরিব, আমাদের অঞ্চলের মানুষ পিছিয়ে পড়া। 64টি ডিস্ট্রিক্ট, তার মধ্যে সবচেয়ে পিছনে পড়ে আছে শরীয়তপুর ডিস্ট্রিক্ট। উন্নয়ন না হয়ে অনেক কথা বলা হয়েছে, সিঙ্গাপুর হয়েছে, অস্ট্রেলিয়া হয়েছে, আমেরিকা হয়েছে, আসলে মোটে কিছু হয়নি। মাননীয় স্পিকার, আমাদের এই অঞ্চলের মানুষের একটি দাবি, বলে আপনাকে আমরা সংসদ সদস্য বানিয়েছি বা বানাবো, কিন্তু আমাদের একটা দাবি, শরীয়তপুরের পিছিয়ে পড়া এলাকাটা সখীপুর থানা, যেই থানার আমি লোক, সেখানে মাননীয় সাবেক প্রধানমন্ত্রী 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া গিয়েছিলেন, আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীও গিয়েছিলেন, এখানে অনেক মন্ত্রী পরিষদ সেই প্রোগ্রামে গিয়েছিলেন 1995 সালের 5ই এপ্রিল। সেখানে অনেকগুলি ঘোষণা হয়েছে এবং সেই ঘোষণার কাজগুলিও বাস্তবায়ন হয়েছে। আমি বলবো এই সখীপুরকে পূর্ণাঙ্গ উপজেলা যেন, মাননীয় স্পিকার, এই অর্থ বছরেই যেন আমাদের প্রধানমন্ত্রী এবং আমাদের সাবেক প্রধানমন্ত্রী যিনি মারা গেছেন, যিনি আমাদের সকলের শ্রদ্ধ ব্যক্তিত্ব ছিলেন, তারও একটি ডিক্লারেশন ছিল, সেইটা যদি একটু করে দেওয়া হয়, এই সখীপুরবাসী দোয়া করবে, আমার বিশ্বাস মনে করবে এই সংসদ একটি কার্যকরী সংসদ। আমরা, মাননীয় স্পিকার, আমরা নদী ভাঙা মানুষ, আমাদের
যেখানে পদ্মার মধ্যে দিয়া অনেক ছোট ছোট চর জেগে আছে, এগুলি দ্রুত অপসারণ না করলে আমাদের নড়িয়া প্রায় 35 থেকে 40,000 লোক ইটালিতে থাকে। তারা অর্থনৈতিকভাবে শক্তিশালী, কিন্তু নদী ভাঙার ভয়ে তারা কিছু করছে না। দ্রুত নদী ভাঙার রোধ করা এবং প্রয়োজনীয় পদক্ষেপগুলি গ্রহণ করা মাননীয় স্পিকার জরুরি। আমি বলবো, বিশেষ করে এত টাকা আসে, বছরে 4,100 কোটি টাকা শুধু পরিবার রক্ষার জন্য আসে, পরিবারদের চালানোর জন্য আসে। সেই টাকাটা আরও বেশি আসতে পারতো যদি ওখানে কিছু ইন্ডাস্ট্রি করা হতো, নদী ভাঙাটাকে রোধ করা হতো। আমি বিশ্বাস করি একটা এই নৈরাতে 35,000 ইতালিতে বাস করে তাদের অর্থ হাজার হাজার কোটি টাকা আসতে পারে। তাদের যদি আমরা একটা পজিটিভ কিছু দেখাতে পারি যে না, পার্মানেন্ট সলিউশন হয়েছে নদী ভাঙা,